বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো আমরা প্রথম পার্টে ডিসকাশন করেছি ইন্ডিয়ান আর্টের সম্বন্ধে, যেখানে আমরা কথা বলেছি ভারতের চিত্রশিল্পের কীরকমভাবে উৎপত্তি হয়েছে এবং যুগের সাথে সাথে কীরকমভাবে পরিবর্তন হয়েছে, মানুষ এই ইন্ডিয়ান আর্টকে কীরকমভাবে ইউজ করেছে। সেটা হতে পারে মাইথোলজিক্যাল স্টোরি টেলিং থেকে শুরু করে সেটা হতে পারে ডেলি লাইফকে ডিফাইন করা। এবং আমরা ডে 1-এ ডিসকাস করেছি ট্রাইবাল আর্ট অ্যান্ড ফোক আর্ট সম্বন্ধে এবং আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়েছি। তাই জন্য আমি বলবো যে তোমরা মাস্ট কিন্তু ডে 1-কে ফলো করো, কারণ ডে 1-এ কিন্তু প্রচুর ডিসকাশন হয়েছে এবং তারপরে আমরা বেশ কিছু কিন্তু ইন্ডিয়ান আর্টকে নিয়ে ডিসকাশন করেছি পরের দিনগুলোতে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা ডে 4-কে ফিল করবো অ্যান্ড ডে 4-এও কিন্তু আমরা আরও দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে ডিসকাশন করবো। প্রথমে যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাঁওতাল পেন্টিং। তো সাঁওতাল হলো সবথেকে বড় আদিবাসী কমিউনিটি ইন ইন্ডিয়া। তবে হ্যাঁ, এই সাঁওতাল কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। সেটা হতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায় যে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু সাঁওতাল ছড়িয়ে রয়েছে। এই সাঁওতাল পেন্টিং কিন্তু মূলত স্ক্রোল পেন্টিং এবং ওয়াল পেন্টিংয়েও আমরা দেখতে পাই। তবে হ্যাঁ, এই ওয়াল পেন্টিং কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাই যে হ্যাঁ, সাঁওতাল নারীরা করে থাকে এবং তারা ডিফারেন্ট জিওমেট্রিক শেপ, সেটা হতে পারে ট্রায়াঙ্গল শেপ থেকে শুরু করে স্কোয়ার, প্যারালোগ্রাম, ডিফারেন্টভাবে কিন্তু পেন্টিংয়ের মধ্যে কিন্তু তারা ফিগারগুলোকে ডিফাইন করে। হতে পারে সেটা এনিম্যাল, সেটা হতে পারে হিউম্যান, এরকমভাবে করে থাকে এবং বাড়ির দেওয়ালকে সাজানোর জন্য কিন্তু এই সাঁওতালি পেন্টিং কিন্তু দেখতে পাওয়া যায়। এই পেন্টিং যারা করে তাদেরকে বলা হচ্ছে চিত্রকার এবং এই পেন্টিংয়ের কিন্তু 3টে ক্যাটাগরি আছে। প্রথম পেন্টিংয়ের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে লম্বালম্বি কাজ করা হয়, মানে স্ক্রোলটা লম্বালম্বি হয়। আরেকটা সেকেন্ড ক্যাটাগরি যেখানে দেখতে পাওয়া যায় যে পুরো চওড়ায় কাজটা করা হয়। এবং থার্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে স্কোয়ার শেপের, মানে একটা পার্টিকুলার শেপ থাকে কিন্তু অতটাও লম্বা হয় না, যেটা আমরা ফার্স্ট ক্যাটাগরি অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরিতে দেখতে পাই। তবে হ্যাঁ, এই সাঁওতাল পেন্টিংয়ে কিন্তু সেম ওয়েতে বানানো হয়, যেমন জাদু পট বানানো হয়। জাদু পটকে নিয়ে কিন্তু আমরা ডে 1-এ ডিসকাশন করেছি। জাদু পটুয়ারা যেরকমভাবে কাজ করে তারই সাদৃশ্য কিন্তু এই সাঁওতাল পেন্টিংয়ে কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাই এখানে ডিফারেন্ট এনিম্যাল থেকে শুরু করে আমরা দেখতে পাই যে ডিফারেন্ট দেব দেবীকেও কিন্তু এই পেন্টিংয়ের মধ্যে ফুটে তোলা হয়। তবে হ্যাঁ, মেজর দেখতে পাওয়া যায় হচ্ছে সাঁওতালদের জীবনী, তাদের কীরকমভাবে সৃষ্টি, তো তাদের যে ক্রিয়েশন, তো সেইগুলো কিন্তু এই ছবির মধ্যে উঠে আসে। আর হ্যাঁ, তারা ডিফারেন্ট ফেস্টিভ্যালে এই পেন্টিং করে থাকে, যেমন ধরো হতে পারে বাহা ফেস্টিভ্যাল। সেখানে আমরা দেখতে পাই যে হ্যাঁ, মানুষজন এই উৎসবকে সেলিব্রেট করার সময় এরকম বাড়ির দেওয়ালে এরকমভাবে পেন্টিংগুলোকে করে থাকে। এবার যদি আমরা একটুখানি এই পেন্টিংয়ের থিমকে নিয়ে ডিসকাস করি, তো অলরেডি আমরা বললাম যে এই সাঁওতাল পেন্টিংয়ের মধ্যে দেখতে পাওয়া যায় যে সাঁওতালদের যে স্টোরি লাইন থেকে শুরু করে তাদের যে ডেলি লাইফ, তাদের উৎপত্তি থেকে শুরু করে তো সেইগুলোকে ডিফাইন করা হয়। তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে সাঁওতালদের যে আদি কর্তারা, তো তাদেরকেও কিন্তু উৎসর্গ করে কিন্তু এই পেন্টিংগুলো করা হয়ে থাকে। তাদের কীর্তি সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়। তার থেকে শুরু করে আমরা দেবদেবীদের রূপও কিন্তু এই সাঁওতাল পেন্টিংয়ে দেখতে পাই। এবার যদি আমরা একটুখানি টেকনিককে নিয়ে ডিফাইন করি, তো এটা ওয়াল পেন্টিংও হয়, স্ক্রোল পেন্টিংও হয়। তবে হ্যাঁ, রঙগুলোকে কিন্তু প্রাকৃতিক উপায়ে বানানো হয়। সেটা হতে পারে ফল এবং ফুলের নির্যাস থেকে, সেটা হতে পারে মাটি থেকে, সেটা হতে পারে কোনো না কোনো পাথরকে গুঁড়িয়ে, তো সেখান দিয়ে কিন্তু এই রঙগুলোকে বানানো হয়। তার থেকে শুরু করে হোয়াইট কালার বের করা হয় চুন থেকে। তো এইভাবে কিন্তু কাজ করা হয়। যখন ওয়াল পেন্টিং করা হয় তখন প্রথমে কি করা হয় যে দেওয়ালটাকে প্রথমে একটা প্লাস্টার করে দেওয়া হয়। সেটা হতে পারে গরুর গোবর হতে পারে, সেটা হতে পারে বিশেষ ধরনের মাটি হতে পারে, তো সেই দিয়ে করা হয়। এবং তারপরে সেটা যখন শুকিয়ে যায় তো তার উপরে চারকোল দিয়ে আউটলাইন করে তার উপরে কালার দিয়ে এই পেন্টিংটা করা হয়ে থাকে। এবার যখন স্ক্রোল পেন্টিং করা হয় তখন একটা 12 ইঞ্চি বা ওরকম সাইজের একটা বড় পেপার নেওয়া হয় এবং দুদিকে দুটো পেপারকে একসাথে আটকে দেওয়া হয় এবং দু সাইডে, মানে উপর দিক আর নিচের দিক, সেখানে কি করা হয় যে একটা বড় কাঠি লাগানো হয় স্ক্রোলটাকে, যাতে এরকমভাবে পুরো ভাঁজ করা যেতে পারে, মানে যাতে ওটাকে রোল করা যেত। তার জন্য দুদিকে আমরা দেখতে পাই যে দুটো ব্যাম্বু পোল থাকে এবং সেটাকে রোল করা হয়। এবং তার উপরে আমরা দেখতে পাই যে ধীরে ধীরে কালার দেওয়া হয়, সেটাকে শোকানো হয়। তো এইভাবে ডিফাইন করা যায়। এবং এইভাবেই সাঁওতাল পেন্টিং আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় কিন্তু করা হয়ে থাকে। তার থেকে শুরু করে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে শুরু করে আমরা দেখতে পাই যে আজই কিন্তু সাঁওতাল পেন্টিং কিন্তু ডেকোরেশনের কাজেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেরিয়াল স্ক্রল পেন্টিং। তো এই চেরিয়াল স্ক্রল পেন্টিং বিলং করা হচ্ছে অন্ধ্রপ্রদেশে এবং এটা একটা ট্র্যাডিশনাল কাস্ট বেসড ড্রয়িং।
বেসিক্যালি জিঙ্গুর, মুচি, মেরা এই নামের কিছু গ্রুপ থাকে যাদেরকে বলা হচ্ছে নাক্কাস। তো তারা বেসিক্যালি এই স্ক্রল পেন্টিং করে থাকে এবং এই স্ক্রল পেন্টিংয়ের মেজর ফ্যাক্টরটা হচ্ছে তারা এই স্ক্রলের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন মাইথোলজিক্যাল স্টোরি হতে পারে বা ডিফারেন্ট স্টোরি লাইনকে কিন্তু তারা পারফর্ম করে থাকে এই স্ক্রলের মাধ্যমে। এবং তারা কিন্তু কী করে যে হতে পারে যে কিছু মিউজিশিয়ান থাকে বা হয়তো ডান্সের মাধ্যমে পারফর্ম করে এবং তার সামনে এরকম একটা স্ক্রল থাকে, তো সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি লাইন লেখা থাকে। তো তারা ওইভাবে কিন্তু গানের মাধ্যমে হতে পারে বা এরকমভাবে কিছু নাটকীয় ভঙ্গিতে তারা ওটাকে পারফর্ম করে বা মানুষের মনের মধ্যে সেই স্টোরি লাইনটাকে ঢোকানোর চেষ্টা করে। এবং এই যে পারফরমেন্সকে নিয়ে যে কথা বললাম, তো এই পারফরমেন্সটা বিভিন্ন বিভিন্ন উৎসবে দেখতে পাওয়া যায়। যেমন দেখতে পাওয়া যায় যে হ্যাঁ হয়তো বিয়ের সময় বা হতে পারে কোনো বাচ্চার জন্মের সময় বা বিভিন্ন বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু এই পারফরমেন্সটা করা হয়ে থাকে। এবার যদি আমরা এই পেন্টিংয়ের থিমকে নিয়ে কথা বলি, তো এই পেন্টিংয়ের মধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন বলা চলে যে দেব দেবতাদের লক্ষ্য করা যায়। যেমন হতে পারে যে গণেশ, সেটা হতে পারে সরস্বতী, সেটা হতে পারে বিশ্বকর্মা, তার থেকে শুরু করে আমরা বিভিন্ন বিভিন্ন স্টোরি লাইনকে দেখতে পাই। যেমন ধরো কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত, শিব পার্বতী, তো তাদের স্টোরি লাইনকে কিন্তু এই চেরিয়াল স্ক্রল পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, এই পেন্টিং বেসিক্যালি দেখা যায় যে রাজস্থান, গুজরাট, উড়িষ্যা এই সমস্ত জায়গায় চেরিয়াল স্ক্রল পেন্টিংকে ইউজ করা এবং ডিফারেন্ট ডিফারেন্ট রিলিজিয়াস পেস্ট, যেহেতু এই পেন্টিংটা হয়তো মাইথোলজিক্যাল স্টোরি লাইনকে কিন্তু এখানে ইউজ করা হয়ে থাকে। তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে হয়তো ডেলি লাইফ অফ ফিশারম্যান থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন মানুষ, তাদের যে ডেলি লাইফ, তারা কীরকমভাবে দৈনন্দিন জীবন কাটাচ্ছে, তো সেটাও কিন্তু এই স্ক্রল পেন্টিংয়ের মাধ্যমে ফুটে ওঠে। এরপর যদি আমরা একটুখানি টেকনিককে নিয়ে কথা বলি, তো যেহেতু এটা স্ক্রল পেন্টিং, তো বেসিক্যালি খাদি কটনের ওপর করা হয়। ফার্স্টে কী করা হয় যে খাদি কটনের ওপর একটা কী বলবো মানে একটা লেয়ার মিক্সচার ইউজ করা হয়। সেটা হতে পারে চাল দিয়ে, হতে পারে চালের একটা মিক্সচার ওপরে দেওয়া হয়। তার থেকে শুরু করে এটা হতে পারে যে কিছু মাটি দিয়েও করা হয়। তাতে কী হয় যে এই যে খাদি কটনটা না একটুখানি শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে গেলে কী হয় যে তার উপরে পেন্টিংটা করতে খুব ইজি হয়। অ্যান্ড বেসিক্যালি দেখতে পাওয়া যায় যে এই পেন্টিংয়ের না ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়। তো ফার্স্টে একটা রেড কালার ইউজ করে দেওয়া হয় এবং তারপরে আমরা দেখতে পাই যে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ফিগারকে ডিফাইন করা হচ্ছে, স্টোরি লাইনকে ডিফাইন করা হচ্ছে। আর এই পেন্টিংয়ে কিন্তু বেসিক্যালি ন্যাচারাল কালারকে ইউজ করা হয়। সেটা হতে পারে ফল এবং ফুলের নির্যাস থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট ভেজিটেবল থেকেও এই মানে কালারকে বের করা হয়। তার থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট মাটি থেকে শুরু করে পাথরকে গুঁড়িয়ে, তো সেখান দিয়ে কালারকে ইউজ করা হয়। তবে হ্যাঁ, ভগবানদের যখন ডিফাইন করা হয় তখন বেসিক্যালি যেমন কৃষ্ণকে ডিফাইন করার সময় ব্লু কালার ইউজ করা হয় এবং আদার ক্যারেক্টারকে ডিফাইন করার সময় ইয়েলো কালার ইউজ করা হয়। তার থেকে শুরু করে যখন কোনো ডার্ক ক্যারেক্টার ডিফাইন করা হয়, যেমন ধরো শয়তান, ডিমন ক্যারেক্টার, তো তখন ব্রাউন কালার বা ডার্ক শেড ইউজ করা হয়। পিঙ্ক কালারও ইউজ করা হয়ে থাকে যখন কোনো ওমেন ক্যারেক্টারকে ডিফাইন করা হয়। এবং এই স্ক্রলের সাইজ কিন্তু চওড়ায় 3 ফিট হয় এবং লম্বায় প্রায় 40 ফিটের মতো লম্বা হয়। এবং এই স্ক্রলের মধ্যে কিন্তু আমরা 40 থেকে 50টা প্যানেল দেখতে পাওয়া যায় এবং প্রায় বলা চলে যে 500খানা ফিগার থাকে। যেহেতু এখান দিয়ে একটা স্টোরি লাইনকে ডিফাইন করা হয়, তো তার জন্য এখানে প্রচুর ফিগার লক্ষ্য করা যায় এবং প্রায় বলা চলে যে 4 রাত ধরে এই স্টোরি টেলিং হয়। মানে এই যে আমি বললাম যে পারফর্ম করা হয়, তো প্রায় 4 রাত ধরে পারফর্ম করা হয় এবং তার মাধ্যমে এই স্টোরি লাইনকে ডিফাইন করা হয় স্ক্রল পেন্টিংয়ের মাধ্যমে। তো এখনও বলা চলে যে জেনারেশনের পর জেনারেশন কিন্তু এই চেরিয়াল স্ক্রল পেন্টিং কিন্তু খুবই ফেমাস। বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পারফর্ম করা হয় এবং এইভাবেই বলা চলে ইন্ডিয়ান আর্ট কিন্তু ধীরে ধীরে বিবর্তন করেছে। সো আমরা এই দুটো আর্টকে নিয়ে খুবই হাইলাইট ডিসকাশন করলাম। তবে হ্যাঁ, যদি তোমরা ডিটেলসে নলেজ গেইন করতে চাও তাহলে তোমরা এই দুটো বুককে ফলো করতে পারো। তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পাবে গুগল ড্রাইভে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তোমরা এগুলোকে ফলো করতে পারো, তাহলে কিন্তু আরও ডিপ নলেজ পাবে। তবে হ্যাঁ, আমি খুবই সিম্পলভাবে ডিসকাশন করলাম কারণ আমি জানি যে এখানে ছোটো থেকে বড় সবাই দেখে, তো ছোটোদের ক্ষেত্রে হয়তো বোর ফিল হবে। অ্যান্ড হ্যাঁ, যদি তোমরা আমার বইটাও ফলো করতে পারো, কারণ আমারও একটা প্রজেক্টের বুক রয়েছে, ওখানেও তোমরা দেখতে পাবে যে আমি খুবই সিম্পলভাবে ফ্রেন্ডলিভাবে কিন্তু ডিসকাশন করেছি। তো আজকে আমরা দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বললাম, তো কালকে কিন্তু আরও ডিফারেন্ট ডিফারেন্ট আর্টকে নিয়ে কথা বলবো। তো আজকে আমরা বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে।